বাংলাদেশ ভারত সম্পর্কের যে টানাপোড়েন তৈরি হয়েছে, আপনি জানেন যে সাম্প্রতিক যে অস্থিরতা, যেটি মিলন ভাই বললেন যে পরিবর্তন হয়েছে 5 আগস্ট, সেটি আসলে ভারত মেনে নিতে পারেনি। ভারতের মেনে নেয়া না নেয়ায় কি আসে যায়? পরিবর্তন তো এই দেশে মানুষ চেয়েছে। আপনার কি মনে হয়? ধন্যবাদ। আমি দুজন সহ যে আলোচক আছেন ওনাদের কথা আমি শুনেছি। তো তারা মোটামুটি অর্থে সমকালীন রাজনৈতিক বিশ্লেষণই করেছেন। আমি এই যে আজকের যে ঘটনা এটা উন্মোচিত হয়েছে বেশি, এই টানাপোড়েনটা 5ই আগস্টের আগে থেকেই ছিল। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কম বেশি আমাদের যে ইলেকশনগুলো হয়েছে ওই সময়গুলো থেকে 14, 18, 24-এর ছিল, কিন্তু এই টানার মাত্রাটা খুব বেড়ে গেছে। চিন্ময় দাসের সময় এসে আমরা দেখলাম যে এই চিন্ময় দাস উনি যে ইসকন নামে একটা যে ধর্মীয় সংগঠন করেন, কাকে নিয়ে আমরা আন্দোলন করছি চিন্ময় দাসকে নিয়ে যদি করি, সেটা হচ্ছে উনি কিন্তু একজন অপরাধী হিসাবে বহিষ্কৃত মানুষ। উনি একটা ধর্মীয় প্রবক্তা থাকলেও আমি যারা চিন্ময় দাসের অনুসারী আমি তাদেরকে অনুধাবন করার জন্য অনুরোধ করব যে উনি তো কোনো মানে সাধু পুরুষ নয়, তাহলে ইসকন থেকে তাকে বের করে দিতেন না। তার মানে কি, ইসকন নিজেই প্রমাণ করেছে যে কোনো না কোনো অপরাধী উনি ইনভলভ ছিলেন। সেই একটা অপরাধীকে আমাদের দেশের নাগরিক হিসেবে তার রাষ্ট্রীয় কোনো অপরাধের জন্য যদি অ্যারেস্ট করে থাকে, প্রচলিত বিচার ব্যবস্থায় তার বিচার হবে, এটাই স্বাভাবিক। এবং এটাকে শুধু ধর্মীয় একজন নেতা, প্রাক্তন নেতার জন্য এই ধরনের একটা হত্যাকাণ্ড চিটাগাংয়ের মতো জায়গায় ঘটেছে, যা দুঃখজনক আমি মনে করি। এবং এই ধরনের ধর্মীয়, আমাদের তো এই দেশ তো বিভিন্ন ধর্মের সমাবেশ আছে, লোকজন আছে কম বেশি, আরও তো এইভাবে অ্যারেস্ট হয়েছে লোকজন, কিন্তু আমরা এ ধরনের তাণ্ডব আমরা লক্ষ্য করিনি। আমি আজকের এই এসিটিভির মাধ্যমে আমি অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের আহ্বান জানাতে চাই, তারা বিবেককে যেন জিজ্ঞেস করে তারপর কারোর পক্ষে বিপক্ষে আন্দোলনে নামেন। কারণ সবার আগে দেশ বড়, এটা যেন তারা এদেশেরই নাগরিক যারা চিন্ময় দাসকে সমর্থন করে মিছিল, মিটিং, বিভিন্ন আনরেস্ট কন্ডিশন তৈরি করার চিন্তা করছেন, ভাবছেন, তাদেরকে আহ্বান করবো যে নিজে একবার চিন্তা করেন। সবার আগে দেশ, সবার আগে আমরা বাংলাদেশের নাগরিক। যে চিন্ময় দাস নিজেও তো এই দেশেরই নাগরিক, তার যদি কোনো নাগরিক অধিকার খর্ব হয় সেজন্য দেশে আইন আছে, বিচার আছে, এবং আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল এবং বিচার হচ্ছে। এবং বিগত সময়গুলোতে আমরা দেখেছি তো যে মানবাধিকার যে অপরাধ যারা করেছিল তাদেরও বিচার হয়েছে, দীর্ঘ সময় নিয়েও হয়েছে। সো এত বড় আনরেস্ট সিচুয়েশন কিন্তু হয় নাই। সো এগুলো ধৈর্যের সাথে মোকাবেলা করার জন্য বলবো। আর একটা কথা বলে নেই যে আমাদের যে বিগত যে প্রধানমন্ত্রী উনি যেভাবে উস্কে দিচ্ছেন, উনি দিতেই পারেন। কারণ কি জানেন, এটার নিয়ে কথাবার্তা বলা হয়, পালিয়েছেন, গেছেন, বিভিন্ন বিশেষণে বিশেষায়িত করা হয়। আমাদের গ্রাম বাংলায় একটা কথা আছে, ছাড়লাম দেশের মায়া কি। তো উনি তো দেশ ছাড়ছেন, ওনার আর এই দেশের প্রতি মায়া কি, এটা ওনার কাছ থেকে এর চেয়ে বেশি ভালো আচরণ করার কিছুই নাই। কারণ কি, যদি দেখেন এই জাতীয়বাদের প্রবক্তা যদি হয়ে থাকে, জাতীয়বাদের এখন একটা সস্তা স্লোগান আসছে, জাতীয়বাদটা আমরা একটা পলিটিক্যাল লেভাস দেই, এর মধ্যে দিয়ে দেখবেন জাতীয়তাবাদের নামে আমাদের ধর্মীয় উস্কানি, ধর্মীয় গোষ্ঠীর কিছু জিনিস এজেন্ডা বাস্তবায়নের জন্য এটা জাতীয় আন্তর্জাতিকভাবে বিভিন্ন রাষ্ট্রে এটা হয়ে থাকে জাতীয়তাবাদের নামে। কোনো নৃগোষ্ঠীরটাও হয় জাতীয়তাবাদের নামে। জাতীয়তাবাদ ছাড়া আর কোনো কথা নাই। কিন্তু ছেলের নাম কি বলে, আব্দুল মজিদ রাখলেই এটার বিকৃত উচ্চারণ হচ্ছে মজিদ মিয়া। তো মজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বে এটা মিন করে না, বুঝছেন না? আব্দুল মজিদ রাখলে 5 ওয়াক্ত নামাজই হবে না। অতএব জাতীয়তাবাদ কোনো শক্তির নাম রাখলে তারা রিয়েল কোনো জাতীয়বাদ নাম। আমাদের জাতীয়তাবোধ, পেট্রিয়টিজম আমাদের কাজ কর্মে, মননে, চিন্তায়, চেতনায়, সততায়, দেশপ্রেমে এটা আমাদের প্রমাণ করতে হবে। আমার নাম রাখার দরকার নাই, টাইটেল রাখার তো দরকার নাই, এটা কাজেই আমার প্রমাণ করবে আমাদের জাতীয়তাবাদ আছে কিনা। এখন প্রশ্ন হচ্ছে, আমি যেই সরকার, বিগত সরকারের যে সমস্ত সমর্থক, কর্মী, শুভানুদ্দায়ী আছে তাদেরকে অনুরোধ করব, প্লিজ আপনারা এদেশের আলো, বাতাস, মাটি, কাদা, জলে বর্ধিত হয়েছেন। আপনাদের এই দেহকোষগুলো মানে যৌবন প্রাপ্ত হয়েছে, ক্ষয়িষ্ণু হয়েছে, জন্ম নিচ্ছে। আপনারা জিজ্ঞেস করুন, এই পরিমাণ টাকা পাচারের পর, এই পরিমাণ দুঃশাসনের পর আপনারা কি করবেন? মানে একটা মহিলা কি মানে আমাদের মানে গডফাদার হয়ে গেছে, একটা পার্টির নেত্রী, ওনার কাছে আপনারা সমস্ত কিছু দিয়েছেন না? আপনাদের নিজস্ব কোনো আদর্শ আছে এবং আদর্শের ভিত্তি কি, আপনারা সেইভাবে কাজ করেন। উনি বাইরে থেকে ছাড়লাম দেশের মায়া কি দিয়া উনি তো যে কোনো ধরনের উস্কানিমূলক কাজ করতে পারে। আমরা যারা রাজনীতির সক্রিয় অথবা নিষ্ক্রিয় কর্মী, আমরা কোনো আদর্শে বিশ্বাস করি,
আমরা কি এদেশের বড় বড় যারা নেতা, যারা সভাপতি, সাধারণ সম্পাদক, তাদের কাছে কি আমরা দাসখত দিয়েছি? আমরা কি সেই ব্যক্তির আদর্শে পালন করে আমরা রাজনৈতিক আমাদের কার্যক্রম চালাবো, নাকি আমাদের দলীয় আদর্শে পালন করব, সেটা ভাবার সময় আসছে। এখন আমি যে প্রসঙ্গগুলোতে একটু আসবো ডিটেল, যেহেতু আমার এই বড় শ্রদ্ধেয় দুজনে আলোচনা করেছেন রাজনৈতিক বিষয়টা নিয়ে, তবে আমি ডিপ্লোমেসির যে টানাপোড়েন, এটাও একটা লক্ষণীয় বিষয়। আমি খুব ক্লিয়ার একটা ধারণা দিতে চাই। আমার একটু স্বাভাবিক একটু পড়াশোনা করেছি ছাত্র জীবনে, এর উপরেই একটা ঐতিহাসিক একটা বর্ণনা দেই যে ভারত যে কাজটা করেছে, তারা যে ডিপ্লোম্যাটিক করে যেখানে ইয়ে হয়েছে, মানে কী বলা যায়, আক্রমণ হয়েছে, যে কোনো ইমোশনাল কারণেই হোক, ভারতীয় সরকারের ইচ্ছাকৃত হোক, অনিচ্ছাকৃত হোক, অথবা যে কোনো কারণে হোক, তারা শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে এবং তারা দেখছে। এখন এই যে আন্তর্জাতিক যে আইন আছে, যে জাতিসংঘের যে ভিয়েনা কনভেনশন 1961 দিয়ে আমাদের ডিপ্লোম্যাটিক মিশনগুলো, যে শিষ্টাচার সেটি রক্ষা করা হয়নি, আন্তর্জাতিক শিষ্টাচার। আমি জানি যে এই খ্রিস্টপূর্ব সময়ের আগে থেকে এই যে ডিপ্লোম্যাটিক রাজনৈতিক কৌশল, দূতের কৌশল, আমরা উপকথা উপন্যাসে শুনে থাকি যে এই দূত, রাষ্ট্রদূত, তারা ভারতীয়, গ্রিক এবং রোমান সভ্যতাই এই দূতিয়ালিদেরকে পৃষ্ঠপোষক করেছে, তাদের লালন বিকাশ হয়ে আজকের যে রূপান্তর সেটা হয়েছে। অতএব এই দূতের যে বৈশিষ্ট্য, এটার ক্রেডিট গোজ টু ইন্ডিয়া, এবং উইও আর দ্য পার্ট অফ ইন্ডিয়া। আমরা একসময় 200 বছর আগেও তারা কাজ করেছে এটার উপর। রিটেন যখন আসছে, ধরেন 1961 সালের আইন যদিও হয়ে থাকে, এটা 1963-64 সালে রিটিফাই হচ্ছে, এবং এটা 1815 সালে এটা লিখিত আকারে একটা প্রথম ধারণা হয়েছে, এবং এইটা প্রায় 192টা কান্ট্রিটা স্বাক্ষর করেছে, এর মধ্যে বাংলাদেশও স্বাক্ষর করেছে, ভারতও করেছে। সো আমরা এই আইনের প্রতি শ্রদ্ধাশীল, বিশেষত ভারত তো ঐতিহাসিকভাবেই শ্রদ্ধাশীল, কারণ এই তিনটা যে রাষ্ট্রের কথা বললাম, ভারত, গ্রিক এবং রোমান সভ্যতার কথা, সেই সভ্যতার তারা এই নিদর্শনও দিয়েছে। এবং আমি মনে করি বিজেপি সরকার আর ভারতের নাগরিক এক নয়, বাংলাদেশের নাগরিক বা একটা দলের নাগরিক এক নয়। বাংলাদেশের মানুষ ভারতের মানুষকে ভালোবাসে, শ্রদ্ধা করে, স্নেহ করে। আমি মনে করি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভারতের সাধারণ যে নাগরিক আছে, যে কোনো ধর্মে বর্ণেরই হোক না কেন, তারাও বাংলাদেশের মানুষকে ভালোবাসে। আমরা একই ভৌগোলিক এরিয়ার, তাপমাত্রার কাছাকাছি সময়ের মানুষ, আমাদের খাদ্যাভ্যাস থেকে শুরু করে প্রায় কাছাকাছি সব কিছু। আমরা পারস্পরিক শিল্প, সাহিত্য, সংস্কৃতি শ্রদ্ধাশীল।